এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান নাহিদ। অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ। এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম। বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক হয় তার। এছাড়া উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এদিকে সংকট থেকে উত্তরণে প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। নইলে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ ও চট্টগ্রাম বন্দর বিষয়েও কথা বলেন বিএনপি নেতারা। এর আগে সকালে এক অনুষ্ঠানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আমরা স্থায়ী কমিটির এখানে সদস্য বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন স্থায়ী কমিটির সদস্যরা। তারা কথা বলেন জাতীয় নির্বাচন, চট্টগ্রাম বন্দর সহ নানা বিষয়ে। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে বিএনপির নেতারা নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানান। জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। বিএনপি নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। চট্টগ্রাম পোর্টের বিষয়টা পক্ষে বিপক্ষের বিষয় নয়। চট্টগ্রাম পোর্টের বিষয় হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন, এটা একটা পলিটিক্যাল ডিসিশন। সুতরাং এই সিদ্ধান্তগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে আসতে হবে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিএনপি নেতারা। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। এদিকে বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে করিডোর ইস্যুতে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানবিক করিডোর বা চ্যানেল নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পায়তারা করা হচ্ছে। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানাতে চাই, এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখলে পরে সরকারের জন্য সুনাম বয়ে আনবে না। অবিলম্বে তার পদত্যাগ দাবি করছে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সরকার গ্রহণযোগ্যতা হারাচ্ছে। শুরুতে সব দলের সমর্থন থাকলেও এখন সেই অবস্থা নেই বলে মন্তব্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিজয়নগরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। নুরুল হক নূর বলেন, উপদেষ্টা পরিষদ থেকে এনসিপি সমর্থিত উপদেষ্টাদের পদত্যাগ জরুরি। তা না করে জ্যেষ্ঠ উপদেষ্টাদের পদত্যাগ দাবি করাটা অযৌক্তিক। তার অভিযোগ, নির্বাচন পেছানোর জন্যই ইসি ভবন ঘেরাও করে এনসিপি। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রসঙ্গে বলেন, টাকার বিনিময়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের নেতাকে প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে। দ্রুত তার অপসারণ চান তিনি। সামগ্রিক প্রেক্ষাপটে মনে হয়েছে যে আসলে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমাদের আরেকটা নিরপেক্ষ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে। কারণ এই সরকার নানানভাবেই কিছু কিছু উপদেষ্টার ব্যক্তিগত মন্তব্য, কর্মকাণ্ড সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে, সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। জুলাইয়ের সকল শক্তিকে বিনষ্ট করতে যে সকল ভারতীয় এজেন্ট কাজ করছে তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা সহ 3 দফা দাবি করেছে জুলাই ঐক্য। বৃহস্পতিবার রাত 11টার পরে রাজধানীর শাহবাগে মশাল মিছিল করে এই দাবি জানায় জুলাই ঐক্য। মশাল মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এ সময় সংগঠনটি থেকে 3 দফা দাবি তুলে ধরা হয়। উপদেষ্টা পরিষদে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় দ্রুত তাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করার দাবিও জানান তারা। জুলাই স্পিরিট ধরে রেখে নতুন বাংলাদেশ গড়তে সকল ভেদাভেদ ভুলে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। জুলাই গণঅভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আইএসপিআর। বৃহস্পতিবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। আইএসপিআর জানায়, বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদানকারীদের মধ্যে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন। এছাড়া তাদের পরিবারের 51 জন সহ মোট 626 জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আইএসপিআর জানায়, গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এই অবস্থায় ঢাকা সহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক আশ্রয় চান। তাদের জীবন রক্ষার বিষয়টি সেনানিবাস বিবেচনা করে। আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এর ফলে আদালতের ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারবে তদন্ত সংস্থা। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্ত সংস্থাকে গ্রেপ্তারি ক্ষমতা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতো গুরুতর অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তার প্রক্রিয়া আরও কার্যকর হবে। এখন থেকে তদন্ত সংস্থা নিজস্ব উদ্যোগে কিংবা আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবে। এটি বিচার প্রক্রিয়ার গতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না পড়াতে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে শপথ পড়াতে আর কোনো বাধা নেই জানিয়েছেন আইনজীবীরা। তবে এখনও আইনি বাধা আছে উল্লেখ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলনে থাকা ইশরাক হোসেনের মেয়রের শপথ পড়ানোর পথে বড় বাধা হয়েছিল তার বিপক্ষে দায়ের করা রিট। বৃহস্পতিবার ওই রিটের আদেশ ঘিরে সকাল থেকে হাইকোর্ট এলাকায় নেওয়া হয় সেনা, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তা। আদেশ শুনতে বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চে। আধা ঘন্টা ধরে দেয়া আদেশে আদালত জানায়, নির্বাচনী ট্রাইব্যুনালে ইশরাক হোসেনের করা মামলায় রিটকারী কোনো পক্ষ না থাকায় হাইকোর্টের রিট আইনসম্মত নয়। এজন্য রিটটি খারিজ করা হয়। আইনজীবীরা জানান, ইশরাককে শপথ দিতে বিলম্ব হলে আদালত অবমাননা হবে। যারা সংশ্লিষ্ট, যাদের নলেজ আছে, মন্ত্রণালয় সম্পর্কিত সবাই আদালত অবমাননা হবে। এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিয়েছি। নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারী। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। গত 27 মার্চ ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে রায় দেয় ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল। এরপর গেজেট প্রকাশ করে ইসি। নিয়ম অনুযায়ী গেজেট থেকে 30 দিনের মধ্যে শপথ পড়ানোর সময় শেষ হচ্ছে আগামী 26শে মে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানুষের ভোগান্তি বিবেচনায় সড়কের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ইশরাক হোসেনের। তবে শপথ বিষয়ে রায় নিয়ে কালক্ষেপণ হলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগের বিষয়ে 48 ঘণ্টা পর্যবেক্ষণ করবেন তারা। এদিকে শপথ না পড়ানো নিয়ে রিট খারিজ হওয়ায় উচ্ছ্বসিত ইশরাকের সমর্থকরা।
বৃহস্পতিবার সকালে বৃষ্টির মাঝেই কাকরাইল মোড়ে ইশরাকের সমর্থকরা তাকে মেয়রের চেয়ারে বসানোর দাবিতে দিতে থাকেন নানা স্লোগান। 11:30 নাগাদ ইশরাককে শপথ না পড়ানোর বিষয়ে রিট খারিজ করে দেয় হাইকোর্ট। এতে বাঁধভাঙা উচ্ছ্বাস নেতাকর্মীদের। আমরা এখন আশা করব অতি দ্রুত ইশরাক ভাইকে শপথ করে তার দায়িত্ব বুঝে দেওয়ার জন্য। আমাদের যেই রায় দিয়েছে আমরা অত্যন্ত খুশি। জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র হয়ে আসবে, জনতার মেয়র। আমাদের দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ, এটাই আমাদের দাবি। আমরা আমাদের জয় পেয়েছি, আমরা সফল হয়েছি, আমরা এখন আসিফের পদত্যাগ চাই। এরপর শুরু হয় নতুন আন্দোলন। এবার এক দফা দাবি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ। আশপাশের জেলা থেকে আসতে শুরু করেন নেতাকর্মীরা। বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন ইশরাক হোসেন। এ সময় তিনি সড়ক থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। জনভোগান্তির দায় চাপান সরকারের উপর। বলেন সরকার অধিকার বঞ্চিত করাতেই এ আন্দোলন। আসিফ ও মাহফুজের পদত্যাগে 48 ঘন্টা পর্যবেক্ষণের কথাও জানান তিনি। আপাতত আমরা স্থগিত রাখব এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। ইশরাকের ঘোষণার পর বিকেল 5:30 নাগাদ কাকরাইলের সড়ক ছাড়েন কয়েক হাজার নেতাকর্মী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার 6 ঘন্টা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিকেল 5টায় শাহবাগ মোড় ছেড়ে দেন নেতাকর্মীরা। এ সময় তারা জানান দ্রুত বিচার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। গত 13 মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের হাতে খুন হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। এরপর থেকেই হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে চলে যাব না। সুষ্ঠু একটি বিচারের দাবিতে আজকের এখানে আমরা সমবেত হয়েছি। অতি দ্রুত বিচারের দাবিতে আমরা রাজপথে এখনো সোচ্চার। দ্রুত তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আজকে আমাদের এই অবস্থান। আন্দোলনকারীরা জানান সাম্য হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামিরা এখনো ধরা পড়েনি, এমনকি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি। এটিকে প্রশাসনের গাফিলতি বলছেন তারা। এবং বিচারে যে গাফিলতি, এই গাফিলতির প্রতিবাদে আমরা 9 দিন যাবত কর্মসূচি পালন করতেছি। এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যার মাধ্যমে প্রকৃত খুনিদের বিচার সম্ভব হয়। আমরা কোনোভাবেই এই ধরনের হত্যাকাণ্ডকে বিনা প্রতিবাদে ছেড়ে দেব না। দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। তারা বলেন সরকার 9 মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ হয়নি। 8 দিন হয়ে গেল কিন্তু এখনো আমাদের সাম্য হত্যাকাণ্ডের কিন্তু এখনো কোনো আমরা শুরু হওয়া পাইনি। সাম্যের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী স্টুডেন্ট যদি এভাবে হত্যার শিকার হয়, 8-9 দিন যাওয়ার পরও এটার প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে সম্ভবপর না হয়, তাহলে রাষ্ট্রের অপর নাগরিক যারা রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? সাম্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজুকের সার্ভার হ্যাক করে বহুতল ভবনের নকশা অনুমোদন জালিয়াতি করেছে একটি চক্র। শুধু হ্যাকিংই নয়, রাজুকের একাধিক কর্মকর্তার সিলও নকল করে তারা। এই ঘটনায় মতিঝিলের একটি ফটোকপি দোকানের মালিক ও কর্মচারী জড়িতের প্রমাণ মিলেছে। এরই মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হলেও মালিক পলাতক। বৃহস্পতিবার বিকেলে রাজুক ভবনে জরুরি সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। হ্যাকিং ও জালিয়াতির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। শাহজালাল বিমানবন্দরের ঠিক পাশের এলাকা বাউনিয়া। এজন্য এখানে বড় ভবনের নকশা অনুমোদন নিতে পোড়াতে হয় বহু কাঠখড়। তবে এ এলাকায় এখন অনেক বহুতল ভবন গড়ে উঠেছে। সম্প্রতি এমনই এক 15 তলা ভবনের নকশার অনুমোদন নেওয়া হয় মাত্র 17 মিনিটে। বিষয়টি নজরে এলে তদন্তে নামে রাজুক। দেখা যায় মতিঝিলের নীল নকশা নামে একটি ফটোকপি দোকান থেকে রাজুকের সার্ভার হ্যাক করে এই অনুমোদনের কাজ করা হয়।
অর্থ পরিশোধ হয় দোকানটির মালিকের অ্যাকাউন্ট থেকে। ওই সার্ভার হ্যাক হওয়ার পরে কোনো একটা ফাইল 15 তলা ওয়াটার বডি পাস হয়ে গেছে, তো এই জন্য আমাদের ধরে নিয়ে আসছে। সবগুলো ফাইল ওনারা ডিটেলস দেখার পরে আমাদের একটা ফাইল ওনারা বললো যে এখান থেকে জমা হচ্ছে, কিন্তু ওখানে বসে ক্রেডিট কার্ড থেকে টাকা জমা দিছে। বৃহস্পতিবার সকালে দোকানটিতে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল নকল সিল। 2 কর্মচারীকে গ্রেপ্তার করতে পারলেও মালিক পলাতক। যে নকশাটির বিষয়ে অভিযোগ রয়েছে সেই নকশাটি সেখানে প্রণীত হয়েছে, তাদের কম্পিউটারে এটা পাওয়া গিয়েছে। এটি আপলোড করার জন্য যে জিমেইল আইডিটি খোলার প্রয়োজন পড়ে সেটিও তারা ওখানে তৈরি করেছে। এ জালিয়াতির সঙ্গে রাজুকের কোনো কর্মকর্তা, কর্মচারী কিংবা সংশ্লিষ্ট কারো জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংস্থাটির চেয়ারম্যান। এই নকশাটা যেখানে অনুমোদন নিয়েছে এটা হলো একটা ওয়াটার বডি, এখানে প্ল্যান পাশে কোনো সুযোগ নাই এবং এটা হাইট রেস্ট্রিকশন আছে, এবং আমরা এটা পূর্ণাঙ্গ তদন্ত করে আমরা এখন যেটা আইনানুগ ব্যবস্থা নিব, পুলিশের কাছে হস্তান্তর করবো, রেগুলার একটা মামলা করব। গত মঙ্গলবার সার্ভার হ্যাকিংয়ের প্রমাণ পাওয়ার পরপরই বন্ধ করে দেয়া হয় নকশা অনুমোদনের সার্ভার। শতভাগ নিরাপত্তা নিশ্চিতের পর আবারও অনলাইনে শুরু হবে কার্যক্রম। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জের চটকদার বিজ্ঞাপন দেখিয়ে হাজারো গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিলেও বুঝিয়ে দেওয়া হয়নি প্লট। ধলেশ্বরী হাউজিং লিমিটেডের বিরুদ্ধে উঠেছে প্রতারণার এমন অভিযোগ। প্লট তো দূরের কথা, এখন পর্যন্ত প্রবেশ গেট ছাড়া কোনো অবকাঠামোই নির্মাণ হয়নি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলেরও অভিযোগ রয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। 2010 সালে ধলেশ্বরী হাউজিং প্রকল্প 1 থেকে 4% জমি নেন প্রবাসী লুৎফুর রহমানের স্ত্রী ঋতু রহমান। এককালীন 10,000 টাকা এবং 4,000 টাকা করে মাসিক কিস্তি দেন। 2020 সালে পরিশোধ করেন কিস্তির 5 লাখ টাকা। এরপর 5 বছরেও বুঝিয়ে দেওয়া হয়নি জমি। গ্রাহকদের অভিযোগ, নির্ধারিত সময়ে কিস্তির টাকা শোধ করলেও প্লট বুঝিয়ে দিতে টালবাহানা করছে হাউজিং কর্তৃপক্ষ। অভিযোগ আছে জমি দখলেরও। তারা আমাদের প্রজেক্টটা বুঝিয়ে দিতেছেন, আরো ধানাই পানাই করতেছে যে অমুক বছর দেওয়া হবে এতজন, অমুক বছর অত এরকম দেওয়া হবে। সরকারি খাস জমি আছে কিন্তু এটার ভিতরে, তারা খাস জমি সহ কিন্তু মাটি ফিলিং করে পড়ছে। এদিকে ধলেশ্বরী হাউজিং কর্তৃপক্ষের দাবি, করোনার সময় প্রকল্পের কাজ পিছিয়ে যায়। এবছরই ফের শুরুর আশ্বাস তাদের। আমরা যাদের সাথে রেজিস্ট্রি করে দিয়েছি তাদেরকে আমরা বলেছি আমরা 2025 সালে আমরা একটু ডেভেলপে গিয়ে একটু প্লট আকারে আমরা বুঝিয়ে দেওয়ার সেই কাজটা আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এই 25 সালে আমরা যাব। অভিযোগ রয়েছে একসময় যুবক হাউজিংয়ে জড়িত ছিল চক্রটি। এদিকে ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পরামর্শ জেলা ডেভেলপার অ্যাসোসিয়েশনের। অনেকে দলিল পাইছে কিন্তু তাদের যে কোন প্লটটা সেইটাও তারা জানেন না যে ওই প্লটটা কোনটা। এখন হাতের আঙ্গুল দিয়ে তার বুঝাই দেওয়া যায় না যে ওই প্লটটা আপনার। এখন তারা যদি ওই হাতের আঙ্গুল দিয়ে বুঝাই দেয়, এটা তো আসলে স্যাটিসফাই হওয়ার কিছু নাই। বেসরকারি প্রকল্প হলেও অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। কেউ যদি আমাদের কাছে অভিযোগ দেয় যে ওনাদের সাথে এইভাবে অন্যায় করা হয়েছে, তাহলে আমরা এই প্রতিষ্ঠান সমূহ বা হাউজিং কোম্পানি সমূহ যারা দেখে, গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে দেখা হয় বা যারা এখান থেকে লাইসেন্স দেয়, ওই কর্তৃপক্ষকে আমরা ওনাদের দরখাস্তগুলো আমাদের কাছে দিলে ওইগুলো জানিয়ে দিব। 1.5 দশক আগে ঢাকা আরিচা মহাসড়কের পাশে কালিয়ানী ও তাঁতি কালিয়াটি মৌজার গজারির বিলের পরিত্যক্ত ডোবা ভরাট ও কিছু জমি নিয়ে গড়ে তোলা হয় এই হাউজিং। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসছে বাজেটে মূল অগ্রাধিকার দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। জোর থাকবে আর্থ-সামাজিক বৈষম্য কমানোর উদ্যোগেও। নিত্যপণ্যের বাজারে স্বস্তি আনতে বছরব্যাপী আলাদা পরিকল্পনা নেওয়ার দাবি ভোক্তাদের। পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনও তা 9%-এর ওপরে। রমজানে ভোগ্যপণ্যের দাম কমলেও পরে তা আবার বাড়ে। এখন যদি সরকার যদি কিছু নিয়ন্ত্রণ করে বাজার, তাহলে তো অনেক ভালো, সবার জন্য, গরিব গুলানোর জন্য ভালো। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি, যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। আমাদের কাছে সরকারের কাছে আমাদের অন্য কোনো চাওয়া নাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গতবারের চেয়ে এবার বাজেটের আকার কিছুটা কমছে। নেওয়া হচ্ছে না তেমন কোনো বড় প্রকল্প। সুযোগ তৈরি করা হবে গ্রামীণ পর্যায়ের কর্মসংস্থানের, নিশ্চিত করা হবে বিনিয়োগের পরিবেশ।
আমরা যদি সব কিছুর দাম কমিয়ে রাখতে চাই, জ্বালানির দাম কমিয়ে রাখতে চাই, বিদ্যুতের দাম কমিয়ে রাখতে চাই, তাহলে ভর্তুকি দিতে হবে। ভর্তুকি দিতে হলে আমাদের সামাজিক সুরক্ষায় যেটুকু ব্যয় করার কথা আরও বেশি ব্যয় করতে পারবো না। এই যে অর্থনীতির মানেই হলো তা এক জায়গায় ভালো করতে গেলে আরেক জায়গায় ছাড় দিতে হয়। অর্থ মন্ত্রণালয় থেকে আগামী বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার কথা বলা হলেও তা বড় চ্যালেঞ্জ হবে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও ব্যয় বাড়ানোর পরামর্শ তাদের। কিভাবে আমি মূল্যস্ফীতির চাপ কম রাখবো সেটা করতে হলে আমার ব্যয় সংকোচন করতে হবে। তবে আরেকটা কথা যে কতখানি ব্যয় সংকোচন করব, ব্যয় কারণ এটার সাথে আবার অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান জড়িত রয়েছে এখন। তবে এই বছরে আমি মনে করি যে খুব একটা উচ্চ প্রবৃদ্ধির কথা আশা করে লাভ নাই, প্রবৃদ্ধির কথা আমাদের ভুলে যেতে হবে। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সামগ্রিক রাজস্ব বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষার আগেই বিভিন্ন জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। কুষ্টিয়ায় 1 মাসে পদ্মায় বিলীন হয়েছে 100 একর জমি। রংপুরে তিস্তার ভাঙনে 1 সপ্তাহে বসতঘর হারিয়েছে 450টি পরিবার। ভাঙন শুরু হয়েছে নোয়াখালীর বামনী নদীতেও। ভাঙন রোধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মার ভয়াল আগ্রাসনে দিশেহারা কুষ্টিয়ার দৌলতপুরের মরিচা ইউনিয়নের 26,000 মানুষ। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে সরকারি বরাদ্দের মোটা অংশই যায় ঠিকাদারদের পকেটে। আমাদের এই জায়গায় থেকে 3 কিলোমিটার দূরে নদী ছিল, সেখান থেকে নদী এইরকম ভাঙতে এই জায়গায় চলে আসছে। যেসব এলাকায় ভাঙন শুরু হয়েছে সেসব জায়গায় জিওব্যাগ ফেলার কথা জানান পাওবো কর্মকর্তারা। স্থায়ী বাঁধ নির্মাণ কাজও শুরু হবে দ্রুত। এই ভাঙনকে প্রোটেকশন করার জন্য 1 কিলোমিটার জায়গায় আমরা পরিচালন ব্যয় খাতের আওতায় আমরা 1 কিলোমিটার কাজ বাস্তবায়ন করছে, যার প্রাকলিত মূল্য প্রায় 20 কোটি টাকা। সেখানে আমাদের এখন জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান আছে। তিস্তার ভাঙনে রংপুরের 3 উপজেলা চরাঞ্চলে অন্তত 800 বসতঘর ও 50 হেক্টর জমি বিলীন হয়েছে। পাওবো বলছে বেশি ঝুঁকিপূর্ণ 20 থেকে 22 কিলোমিটার এলাকার বাঁধের সংস্কার কাজ চলছে। এখন তিস্তা দেখেন এখনো অসময়, এখনো সময় আসে নাই, এখনো ভাঙতেছে। এখন এই যে পানি আসতেছে, আবার এই যে মনে করো তার আগে বাড়িঘর নিয়ে যাওয়া মানুষের জায়গা থামিয়ে আছে। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে 19.5 কিলোমিটার সতর্কতামূলক নদী তীর সংরক্ষণ কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বামনী নদীর ভাঙনে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। 2021 সালে প্রায় 23 কোটি টাকা ব্যয়ে নির্মিত রেগুলেটর চালু না করায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই বানটা না হওয়ার কারণে লবণাক্ত পানি ঢুকি আমাদের অনেক হাজার একর জমিন কৃষি নষ্ট, ফসল নষ্ট হয়ে গেছে। 5 থেকে 6 কিলোমিটার বলকবাদ না করে তাহলে 1 থেকে 2,000 পরিবার এই বর্ষার ভিতরে উচ্ছেদ হয়ে যাবে। এলাকাবাসীর অভিযোগ, বালু ব্যবসায়ীদের ট্যাঙ্কার চলাচলের কারণে নদীর সংযোগ খালের দুপাশেও ভাঙন দেখা দিয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির ঈদ সামনে রেখে হাটে গরু বিক্রির পাশাপাশি অনলাইনেও বেচাকেনা জমজমাট। কাটছে ব্যস্ত সময় খামারিদের। তারা বলছেন এবার মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, তবে পশু খাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় খামারি ও ব্যবসায়ীরা। কোরবানির ঈদকে সামনে রেখে এবার কুষ্টিয়ায় প্রস্তুত 2 লাখ পশু। গত 2 বছর খামারিরা লোকসানে পড়লেও এবছর তা কাটিয়ে ওঠার আশা করছেন। গরু লালন পালন করছেন সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে। ছাল, গুঁড়া, ফেসারি, ধানের গুঁড়া, চিকন চাল, মোটা ভুসি, বিচুলি ঘাস এগুলোই খাওয়াই। পথে যাচ্ছে মানে আমার ভয় দেখায়, এই নিরাপত্তা মান নাই। আমাদের কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশের অন্যান্য জায়গাতে আমরা অতিরিক্ত গবাদি পশু আমরা সরবরাহ করতে পারবো। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট মেহেরপুরের বামুন্দি নিশিপুর। এখান থেকে গরু কিনতে দেশের নানা প্রান্ত থেকে আসছেন ব্যবসায়ীরা। প্রচুর গরু আমদানি হয়, আমরা প্রতি বছরই আসি গরু কিনি। যশোরের শার্শা ও বেনাপোলে পশু খামারিদের কাটছে ব্যস্ত সময়, তবে গোখাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় তারা। দানাদার খাদ্যের দাম হিসেবে গরুতে লাভবান হতে পারবো কিনা তা আশা করতে পারছি না। ময়মনসিংহে খামারের পাশাপাশি অনলাইনে শুরু হয়েছে পশু কেনা বেচা। এবছর মাঝারি আকারের গরুর চাহিদা বেশি বলছেন খামারিরা।
আমাদের 30টা থেকে 6টা গরু ঢাকা সেল হয়ে গেছে, আরও রেসপন্স আসতেছে আলহামদুলিল্লাহ। পশু লালন পালন ও চিকিৎসা সহ নানা পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। বিভিন্ন উপজেলা ওয়াইজ আমাদের গবাদি পশুর খামারের গরুর তথ্য, তার মোবাইল খামারের মালিকের মোবাইল নাম্বার সহ সকল তথ্য দেওয়া আছে। যারা অনলাইনে ক্রয় করতে চান তারা সেই ওয়েবসাইটে ঢুকে সেখান থেকেও তারা খামারির সাথে যোগাযোগের সাপেক্ষে আমাদের এই গবাদি পশু ক্রয় করতে পারবেন। অনলাইন ছাড়াও জেলায় 152টি স্থায়ী অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে। হাটগুলোতে চিকিৎসা সেবায় কাজ করবে 52টি মেডিকেল টিম। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির ঈদকে সামনে রেখে নাটোরের চক বৈদ্যনাথ আড়ত ধুয়ে মুছে রং করে প্রস্তুত করছেন ব্যবসায়ীরা। তবে লবণের দাম বৃদ্ধি ও বকেয়া টাকা পাওয়া নিয়ে সংশয় থাকলেও এবার ভালো বেচা কেনার আশা করছেন তারা। নাটোর শহরতলির চক বৈদ্যনাথ এলাকার চামড়ার আড়ত দেশের দ্বিতীয় বৃহত্তম এই আড়তে রাজশাহী, কুষ্টিয়া, মেহেরপুর সহ অন্তত 40 জেলার চামড়া সংগ্রহ করেন ব্যবসায়ীরা। কোরবানির ঈদকে সামনে রেখে চলছে লবণ সংরক্ষণ, শ্রমিক ঠিক করা সহ প্রয়োজনীয় প্রস্তুতি। এবার ঈদে 60 চামড়া ট্যানারিতে সরবরাহের লক্ষ্য আড়তদারদের। আড়তে যত আগের চামড়া ছিল আমরা ঈদের আগে সব বিক্রি করে দিচ্ছি এবং ঘরের কিছু সংস্কার, আড়তের কিছু সংস্কার হয়, আপনার যেমন রং করা, প্লাস্টার করা, এগুলো আমরা স্বতঃস্ফূর্তভাবে করছি। লবণ থেকে শুরু করে লেবার থেকে শুরু করে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি এবং এটা গরিব দুঃখীর হক, গরিব দুঃখীর যেন ন্যায্য দাম পায় এটাই আমরা আশা করি। ঈদের আগে বস্তা প্রতি লবণের দাম বেড়েছে 250 টাকা, যার প্রভাব পড়বে চামড়ার দামে। এছাড়া ট্যানারি মালিকদের কাছে আগের পাওনা টাকা পাওয়া নিয়েও চিন্তিত তারা। লবণের দাম ছিল গত 15-20 দিন আগে 730, 40, 50 টাকা বস্তা, সেই লবণ হঠাৎ করে 1000 টাকা পার হয়ে গেছে। চামড়া পাচার রোধে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে ব্যবসায়ী সমিতি। পাশাপাশি ঈদের দিনই আড়তে চামড়া নিয়ে আসার পরামর্শ ব্যবসায়ীদের। একটু নজরদার রাখবেন যাতে আমাদের ঈদুল আজহার কাঁচা চামড়া যাতে পার্শ্ববর্তী দেশে পাচার না হয়, কেননা আমাদের দেশের চামড়া বিশ্বের মধ্যে উন্নত মানের। এই চামড়াটা বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র চায়, তারা নিতে পারলে তাদের লাভ। গত বছর 2.25 লাখ পিস গরু, 2.5 লাখ ছাগল, 50,000 ভেড়া ও 10,000 পিস মহিষের চামড়া সংগ্রহ করা হয় এই আড়তে। এবার তা ছাড়িয়ে যাওয়ার আশা ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো এই সপ্তাহের বাজার দরের খবর। রাজধানীর মোহাম্মদপুর কাঁচা বাজারে আছেন আমাদের সহকর্মী তারেক হোসেন, যাচ্ছি তার কাছে। তারেক, আজকের বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? যেহেতু কোরবানির ঈদ সামনে রয়েছে, কোন কোন পণ্যের দাম ওঠানামা করছে? জি, যেমনটা বলছিলেন, আসলে 2 সপ্তাহের পরই কোরবানি ঈদ, তো তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বাজারে এসে যে গত কয়েক সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দামটা একটু বেড়ে গিয়েছে। যেখানে আগে মুরগির ডিম বিক্রি হয়েছিল 110 থেকে 115 টাকা, কিন্তু এখন ডজন প্রতি ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 125 থেকে 135 টাকা। যেমনটা বলছিলাম যে এছাড়াও কিন্তু ঈদকে সামনে রেখে পেঁয়াজের দামটা একটু বাড়তি রয়েছে। মাসের ব্যবধানে পেঁয়াজের কেজিতে বেড়েছে 25 থেকে 30 টাকা, কিন্তু সপ্তাহের ব্যবধানে প্রায় 5 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। এছাড়া আমরা বাজারে এসে যেটি দেখতে পেলাম যে সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। গ্রীষ্মের সবজির শুরুতে যেমনটা দাম ছিল একটু বাড়তির দিকে চড়া দামে বিক্রি হচ্ছিল, কিন্তু সেটা থেকে কমে এসে এখন 40 থেকে 60 টাকা কেজিতে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে। এছাড়া আজকের বাজারে যেটা দেখতে পাচ্ছি যে সোনালী মুরগি এবং ব্রয়লার মুরগির দাম কেজিতে গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়েছে। এখন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 270 টাকা কেজিতে। আর আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে পেঁয়াজ এবং মুরগির বাজার দর একটু চড়া আপনি বলছিলেন, এর পেছনে ব্যবসায়ীরা কারণ কি বলছে? ব্যবসায়ীরা যেটা বলছে যে এখন যেহেতু সিজন না, যেহেতু এখন সরবরাহ আগের তুলনায় সরবরাহ যথেষ্ট রয়েছে, কিন্তু সিজন না হওয়ার কারণে কিন্তু এখন দামটা একটু বাড়তি রয়েছে। আর চাহিদাও কিন্তু বেড়েছে, ডিমের চাহিদা বাড়ার কারণেই মূলত বিক্রেতারা বলছেন যে ডিমের এখন দামটা একটু বাড়তি। যেহেতু শীতকালীন সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় তখন সবজির চাহিদা ভালোই ছিল, ডিমের চাহিদা কম ছিল। এখন কিন্তু সবজির যেহেতু দামটা একটু চড়া, সে কারণে তুলনামূলকভাবে ডিমের দামটা একটু বেড়ে গিয়েছে বলেই বিক্রেতারা জানাচ্ছেন।
আজকে মোহাম্মদপুর টাউন হলের কাঁচা বাজার থেকে এটি ছিল বাজার দর নিয়ে সর্বশেষ। বাজার দর নিয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কৃত্রিম বুদ্ধিমত্তার রোবোটিক্স প্রযুক্তি সহ নতুন বহু উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে আইসিবিসি এক্সপোতে। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই এক্সপোতে অংশ নিয়েছে দেশি বিদেশি শতাধিক কোম্পানি। এর আয়োজক কেবল অপারেটর অ্যাসোসিয়েশন কোয়াব বলছে, এই মেলা দেশের প্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বড় প্রযুক্তি প্রদর্শনী। অংশ নিয়েছে দেশি বিদেশি বেশ কিছু কোম্পানি। জমকালো আয়োজনে বৃহস্পতিবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উদ্বোধন হয় আইসিবিসি এক্সপো, যেখানে দেখা মিলেছে অত্যাধুনিক প্রযুক্তি আর ভবিষ্যৎ স্টার্টআপের জন্য নতুন উদ্ভাবন। প্রদর্শনীতে বিশ্বের টেক জায়ান্টরা তুলে ধরেছে কৃত্রিম বুদ্ধিমত্তার, রোবোটিক্স, ক্লাউড সুবিধাসহ কাটিং-এক্স প্রযুক্তি। বাংলাদেশের বিভিন্ন কোম্পানিও তাদের উদ্ভাবন প্রদর্শন করেছে। এই প্রথম দিন অনুযায়ী অনেক সাড়া পাচ্ছি এবং গ্রাহকদের কাছে অনেক আমরা নতুন নতুন কোয়ারি পাচ্ছি এবং আমরাও নতুন টেকনোলজি সম্পর্কে তাদেরকে ধারণা দিচ্ছি। আমাদের সারা বাংলাদেশে যত নেটওয়ার্ক এনথুসিস্ট আছে তারা সবাই এখানে আইসা নতুন যে টেকনোলজিগুলো আসতেছে বাংলাদেশে সেই ব্যাপারে জানতে পারতেছে। এক্সপোকে ঘিরে এই প্রথম আমি বাংলাদেশে। তারা বেশ পেশাদার এবং সহায়ক। আয়োজকরা বলছেন, এটি শুধু একটি প্রদর্শনী নয়, এর মাধ্যমে বড় অভিজ্ঞতা অর্জন করতে পারছেন প্রযুক্তিপ্রেমী এবং নতুন উদ্যোক্তারা। আমরা যারা টেলিভিশন চ্যানেলের মালিক আছেন তাদেরকে অনুরোধ করব এই সেক্টরটিকে টিকিয়ে রাখার জন্য তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কেবল অপারেটর এবং টেলিভিশন চ্যানেল আমরা যুগপৎ কাজ করব, সেই সাথে স্যাটেলাইট কোম্পানি আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের গোলটা হচ্ছে যে আমরা চাই বাংলাদেশে স্যাটেলাইট টেকনোলজি নির্ভর যেসব সলিউশনস আছে, সিস্টেমস আছে, সেগুলোর জন্য একটা হেলদি ইকোসিস্টেম তৈরি করার জন্য আমরা কাজ করছি। আগামী শনিবার শেষ হবে আইসিবিসি এক্সপো 2025। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 17 বছরে 2 দফা নিষিদ্ধ হলো ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ। ভিনদেশে এই গাছ মাত্রাতিরিক্ত পানি শোষণ করে। গবেষকরা বলছেন, এই গাছের ফুল ও ফল পাখি খায় না, অথচ দেশের সামাজিক বনায়নের 60% হয়েছে বিদেশি এই গাছে। এতে ক্ষতি হচ্ছে জীববৈচিত্র্যের। তবে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা ধ্বংসের বিনিময়ে ভর্তুকি চেয়েছে নার্সারি মালিকরা। বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য 1921 সালে সিলেটে প্রথম ইউক্যালিপটাস গাছ নিয়ে আসা হয়। সুদূর অস্ট্রেলিয়ার এই প্রজাতি গেল 100 বছর ধরে বাংলাদেশে শেকড় গেড়ে বসেছে। 70-এর দশকের শেষ দিকে আসে আকাশমণি। দ্রুত বর্ধনশীল এবং জ্বালানি কাজে ব্যবহার হয় বলে সামাজিক বনায়নের নামে এই 2 গাছ রোপণ হয়ে আসছে সারা দেশে। তবে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ নিয়ে আছে বিতর্ক। এটি মাত্রাতিরিক্ত ভূগর্ভের পানি শোষণ করে, এর ফল ও ফুল খাওয়া যায় না বলে এ গাছে পাখি বাসা বানায় না। আমার দেশীয় গাছগুলো থাকলে প্রতি একর জায়গায় 300-400 প্রজাতির গাছ থাকে, সেগুলো কোনো না কোনোভাবে আমাদের দেশি পশু পাখি, ইনসেক্ট, বাটারফ্লাইজ, হানিবিজ সবাইকে সাপোর্ট করে। ইভেন সেখানকার ফুল ফল ওষুধ স্থানীয় লোকজনদেরকে সাপোর্ট করে। কিন্তু একটা মনোকালচার হলে ওই পার্টিকুলার টিম্বার অথবা জ্বালানি কাঠ ছাড়া কোনো ধরনের সার্ভিস আমরা সেখান থেকে পাওয়ার সুযোগ থাকে না। তো সেজন্য এই ইউক্যালিপটাস এবং আকাশমণির মনোকালচারটা আমরা চাই না। 2008 সালে ইউক্যালিপটাস চারা উৎপাদনে নিষেধাজ্ঞা দেয়া হয়, তবে তা মানা হয়নি। সামাজিক বনায়নের কারণে একে ঘিরে নার্সারি ব্যবসাও গড়ে ওঠে। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে নার্সারিগুলোতে বেশ জনপ্রিয় ছিল গাছ দুটি। তবে এবছর আবারও দ্বিতীয় দফায় নিষিদ্ধ হওয়ায় নার্সারি মালিকরা চান সরকারি ভর্তুকি। মানুষকে আরো আমাদের উৎসাহিত করবো যাতে আমরা এটা নষ্ট হয়, কিন্তু আমার সরকারের কাছে একটাই আবেদন থাকবে যাতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হই। সরকার যদি এর চারার বিনিময়ে যদি সব নার্সারি মালিকদের একটা কম মূল্য হইলেও ধরে যদি একটা কি বলবো ভর্তুকি দিয়ে দেয়। গবেষকেরা বলছেন, যেসব ইউক্যালিপটাস ও আকাশমণি পূর্ণবয়স্ক হয়েছে সেগুলো অপসারণ করে দেশীয় ফলের গাছ রোপণ জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।